ফ্লেঞ্জ মাউন্টেন সিঙ্গেল এলিমেন্ট কোট অ্যান্ড হেলিক্স কন্ট্রোল ফুয়েল ইনজেকশন পাম্প। এটাকে ফ্লেঞ্জ মাউন্টেন পাম্প বলা হয়। এই একটা মাত্র কেসিংয়ের মধ্যে একটা মাত্র পাম্পিং এলিমেন্ট সংযোজন করা থাকে এবং ফ্লেঞ্জের সাহায্যে পাম্প বডিটা পাম্প ইঞ্জিনের সাথে মাউন্টিং করা থাকে, বোধহয় এগুলো বলে ফ্লেঞ্জ মাউন্টেন। এটা দুটো ফ্লেঞ্জ আছে নাকি, এই দুটো ফ্লেঞ্জ। এটা একটা ফ্লেঞ্জ মাউন্টেন ফুয়েল ইনজেকশন পাম্প। এই পাম্পের সমস্ত অংশগুলো কয়েকটা প্রধান অংশে ভাগ করে নেওয়া যেতে পারে। এর উপর থেকে চলো 1 নম্বর অংশ ডেলিভারি ভালভ অ্যাসেম্বলি। এই অংশটা হলো এই অংশগুলো নিয়ে বলা যায় ডেলিভারি ভালভ অ্যাসেম্বলি। এরপরে আসে পাম্প বডি, এই গোটা অংশ হলো পাম্প বডি। এটা অংশ হলো কন্ট্রোল এলিমেন্ট, এই যে সামনে এটা আছে কন্ট্রোল এলিমেন্ট। এটা অংশ হলো পাম্পিং এলিমেন্ট, এটা অংশ ট্যাপেট অ্যাসেম্বলি, হলো ট্যাপেট অ্যাসেম্বলি। ডেলিভারি ভালভ অ্যাসেম্বলির মধ্যে কয়েকটা অংশ আছে। তারপর থেকে উপর থেকে যদি আসি তাহলে এটা অংশ হলো ডেলিভারি ভালভ হোল্ডার। এটা অংশ হলো ডেলিভারি ভালভ হোল্ডার। এই হোল্ডারের সাথে একটা সিল রিং আছে, ওরিং, রাবারের ওরিং আছে। এটা ওরিং, এই অংশটা সব ক্ষেত্রে থাকতে পারে, না ক্ষেত্রে থাকতে পারে। কোনো ক্ষেত্রে একটা ওরিং থাকে শুধুমাত্র এই পয়েন্টে। তো এখানে এর কাজ হলো এই পাম্পের পাম্পিং শেষে পাম্পিং চেম্বার থেকে কোনো প্রকার ফুয়েল লিকেজ না হয়ে বাইরে বেরোতে পারে, সেজন্য এই সিল রিংটার ব্যবস্থা করা হয়। এছাড়া আরও কিছু রিং আছে, সিল রিং আছে। এটা অ্যালুমিনিয়ামের সিল অসার। এটা বসে সাধারণত প্লাঞ্জার এর হেডের উপরে এবং ডেলিভারি ভালভের উপরে পোর্শনে রাখে সিল করা হয়। বেশি সিল করা যাতে কোনো প্রকার লিকেজ ফুয়েল এর প্লাঞ্জারের এবং ডেলিভারি ভালভের পোর্শন থেকে কোনো প্রকার ফুয়েল লিকেজ বাইরে যেতে না পারে, সেই জন্য আরও একটা সিল রিং আছে। এরপরে আছে এর নিচের অংশে ডেলিভারি ভালভের সাথে ডেলিভারি ভালভ স্প্রিং, ডেলিভারি ভালভ সিট। এখানে 8টা কপারের ফ্ল্যাট অসার আছে, সিলিং অসার। এই অসারটা বসে এখানে ঠিক ডেলিভারি ভালভের নিচের অংশে। এটা যে আসলে ভালভটা বসবে ঠিক এইভাবে, এইভাবে ভালভটা প্লাঞ্জারের হেডের উপর এইভাবে সার্ফেসের উপর বসে সিল করার জন্য। এই অংশ দেওয়া হচ্ছে এর জন্যে এর থেকে ভিতরের অংশে 8টা এই অংশে ডেলিভারি ভালভের হোল্ডারের মধ্যে একটা সিটে বসে, যার কারণে এটাতে আরও বেশি করে সিল করার জন্য কপার রসাটা দেওয়া, যাতে প্রকার ফুয়েল ডেলিভারি হওয়ার পর ফুয়েলটা যেন লিক করে বাইরের দিকে না বেরোতে পারে, সেই জন্য এই সিল রিংটার ব্যবস্থা। তো এই ডেলিভারি ভালভ সিটের যে অংশটা বাইরের দিকে থাকে, যে অংশটা ডেলিভারি হোল্ডারের ভিতর অংশে থাকে, সেখানে এখানে থ্রেড কাটার ব্যবস্থা আছে, থ্রেড কাটার উদ্দেশ্য হলো এটা নয় যে এখানে কোনো কিছু পার্ট এর সাথে আটকে রাখা হয় বা ফিটিং করা হয়। এটা আসলে ডেলিভারি ভালভটা যখন যদি এটা এই প্লাঞ্জারের ব্যারেলের উপরে যদি আটকে যায়, এইভাবে যদি কোনো সিল হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে, অসময় দেখা যায় এটা ডিসঅ্যাসেম্বলি করার সময় এটাকে বাইরে থেকে বের করা যায় না। সেজন্যে এখানে এমন একটা বিশেষ টুলস আছে ডেলিভারি ভালভ সিট খোলার জন্য, তার ভিতরে থ্রেড কাটা আছে। ইনার থ্রেড কাটার কারণে এটা ভিতরে পেঁচে এটাকে যে থ্রেড দিয়ে আটকানো যায়, তাহলে অনায়াসে এটা টেনে খুলে ভালভ সিটটা বাইরে থেকে খোলা যায়। এই জন্যে
এই জন্য এই যে টুলসের সাহায্যে ভালভ সিটটা খোলা হয়, এই টুলসকে বলা হয় ডেলিভারি ভালভ সিট ইনস্ট্রাক্টর, হ্যাঁ, বা পুলার। এই জন্য ভিতরে পাইপ, জাস্ট পাইপের মতো ভিতরে থ্রেড থাকে, এটা পেঁচে পেঁচে টান দিয়ে খোলা হয় এই সাহায্যে মোটামুটিভাবে। আসলে এটা ভালভ সিটটা খুলি বের করার জন্য এখানে থ্রেড কাটা আছে। আর এই পাশে এই সিটের বটম সাইডটা, এটা ভালোভাবে সিলিংয়ের জন্য এটা সুপার ফিনিশিং করা হয়, যাতে ব্যারেলের উপরে সিলিংটা মেকানিক্যাল সিলিং ব্যবহার করে। আসলে ভিতরে এই দুটা মাঝখানে আর কোনো ব্যবহার করা হয় না, সিলিং সফট সিল ব্যবহার করা যায় না, সরাসরি মেটালিক সিল হিসেবে এই সফট সারফেস, এই ফিনিশিং সারফেসটা ব্যবহার করা হয়। এই জন্যই এই অংশটা খুব ভালো ফিনিশিংয়ের ব্যবস্থা থাকে, যাতে কোনো প্রকার লিকেজ না হয়। এই ভালভ সিটটা ঠিক এদিক দিয়ে বসে, এইভাবে বসে, ভালভটা ঠিক ডেলিভারি ভালভ সিটের উপরে এইভাবে বসে। এই ভালভ সিট, এই ভালভের অনেকগুলো নাম আছে, ঠিক আছে, ওগুলো নাম আছে। এই এখান থেকে এই অংশটা হলো স্টেম ভালভ, এইটা অংশ হলো ভালভ গাইড। এখান থেকে এই অংশ, নিচের অংশটা গাইড, যে অংশ গাইড, যে এই ভালভের বডি বা সিটের ভিতরে যেতে এই পারফিউমগুলো ওঠানামা করে। ফুয়েল যখন ডেলিভারি হয়, প্রেশার ভালভের এই কোনকে, ভালভের কোণে যখন প্রেশার দেয়, তখন এটা যেন পারফিউমগুলো সোজা 90 ডিগ্রি কোণে বেরিয়ে যেতে পারে, উপরে লিফট হতে পারে। আবার যখন প্রেশার রিলিজ হয়, তখন আবার সিটে বসে সহজে বসে যেতে পারে। সেই জন্য গাইডটা ভালভ বডির ভিতরে স্টাইলি ওঠানামা করে, একটা পারফিউমটা ওঠানামা করার সুবিধার জন্য ঠিক এই অংশগুলোতে বিরাট বেশ কিছু অংশ লম্বা রাখা হয়েছে, মোটামুটি স্ট্রেটলি ওঠানামা করার জন্য। আর এখান থেকে এই ভালভের ভালভের ভিতর, ভালভের ভিতর থেকে তেলটা বাড়িয়ে দিতে পারে। এর ভিতরে আলাদা প্রকৃত ছিদ্র, হোল থাকে না। তো তেলটা যাওয়ার জন্য এখানে এই স্লট কাটা হয়েছে, এটা লঙ্গিচুডনাল, এটা হলো বলা, এই চারটা আছে, চারটা স্লট দেখা যায়, 1 2 3 4টা স্লট আছে। এই স্লটগুলো বলা হয় লঙ্গিচুডিনাল স্লট। আর এখানে আর এই যে অংশগুলো দেখা যাচ্ছে, 4টা অংশ দিয়ে যে অংশটা গাইডে ভিতরে ওঠানামা করে, সেটাকে বলা হয় ফ্লুট, লঙ্গিচুডিনাল ফ্লুট, FLUT, এই অংশটা ফ্লুট বলা হয়। আর এখানে উপরে অংশটা এখানে দেখা যাচ্ছে কিছুটা গিয়া, এই অংশটা খালি, এখান থেকে বেশ কিছুটা অংশটা বেশ গ্রুপ আকারে কাটা আছে। এখানে বলা হয় এই অংশটা, এখানে এর সামনে একটা দেখতে পাচ্ছি, এই অংশটা, এই অংশটার নাম বলা হয়, এই ছোট্ট একটা ফ্রেঞ্চ আকারে দেখতে পাচ্ছি আমার সামনে, এই যে অংশটা, এই অংশটা বলা হয় রিলিফ পিস্টন বা রিলিফ প্লাঞ্জার, ছোট্ট বৃত্তাকার অংশটা। আর এর সামনে একটা গুরুত্বপূর্ণ অংশ দেখছে, গ্রুপ আকারে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা গ্রুপের সামনে, ওটাকে বলা হয় সার্কুলার গ্রুপ বা অ্যানুলার গ্রুপ। এই গ্রুপের পরে একটা কলার, একটা কোণ দেখতে পাচ্ছি, সলিড কোণ, এই যে কোণ আকারে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ভালভ কোণ। মূলত ফুয়েল যখন পাম্প থেকে ডেলিভারি হয়ে আসে, তখন এই ফুয়েল এই পথে এসে আসার পরে এই কোণকে ধাক্কা দেয়। কোণকে ধাক্কা দিলে পরে এর উপর থাকে স্প্রিংয়ে থাকার কারণে স্প্রিংকে সংকুচিত করে। ফুয়েলটা এসে যখন কোণকে ধাক্কা দেয়, তখন স্প্রিংকে সংকুচিত করে, তখন আরও এর ভালভ সিট থেকে উপরে লিফট হয়। এই সিটটা যখন ধীরে ধীরে, এই যে প্রথমে এরকম থাকে, পরে যখন এটা উপরের দিকে লিফট হয়, আর ধীরে ধীরে উপর দিকে একটু খুলে যায়, আস্তে ধীরে ধীরে একটু খুলে আসে, ফুয়েলের ধাক্কায় যখন এরকম স্প্রিং সঙ্গে উপরের দিকে খুলে ওঠে, তখন এখান থেকে ফুয়েল এই ফুয়েলের এই যে কোণের ফাঁক দিয়ে, কোণের ফাঁক দিয়ে চারদিকে ফুয়েল সামনে এই স্প্রিংয়ের ভিতর চারপাশ দিয়ে ফুয়েল কোথায় চলে যায়, হোল্ডারের মধ্য, ডেলিভারি হোল্ডারের মধ্য দিয়ে চলে সরাসরি ফুয়েল আউটলেট কানেকশন দিয়ে ফুয়েল ইঞ্জেক্টরের দিকে চলে যায়। তো আবার যখন ফুয়েলের পাম্পের প্লাঞ্জার যখন এর নিচের দিকে নেমে যায়, অর্থাৎ বিডিসি কেন্দ্রে নেমে যায়, তখন এখানে পাম্পিং চেম্বারে ডেলিভারি ভালভের নিচের অংশের মধ্যে শূন্যতা সৃষ্টি হয়। তো
যখন শূন্যতা সৃষ্টি হয় তো পাম্পের ভিতরে চাপটা কমে যায়, আর পাম্পের ডেলিভারি লাইনে চাপ তখন এই ভিতরে চাপ থেকে যখন বেশি থাকে, এই চাপের বেশি থাকার কারণে কী হয়, এর স্প্রিং টেনশান প্লাস ফুয়েলের প্রেশার অর্থাৎ ফুয়েলের লাইন প্রেশার, স্প্রিং টেনশান আর ফুয়েলের প্রেশারে আবার ভালভটা সিটে বসে যায়। এর ফলে প্লাঞ্জার যখন সাকশনে চলে যায় সে সময় হাই প্রেশার লাইন পাম্পের প্লাঞ্জার আবার যখন নিচের দিকে বিডিসি দিকে নিয়ে যায় অর্থাৎ নিচের দিকে নিয়ে যায়, তখন এই পাম্পের ভিতরে সাকশন হয় যখন, তখন ভিতরে চাপ কম বাইরের চাপ বেশি, অর্থাৎ ফুয়েল লাইনের চাপ বেশি যার কারণে ফুয়েলের চাপ প্লাস স্প্রিংয়ের টেনশান দুটো একসাথে হয়ে ভালভকে, এই ডেলিভারি ভালভকে তার সিটে চাপ দিয়ে বসিয়ে রাখে এবং টাইটলি বসিয়ে রাখে, যার ফলে পাম্প যখন পাম্পের প্লাঞ্জার যখন বিডিসি থেকে টিডিসির দিকে ধাবিত হয়, যতক্ষণ পর্যন্ত লাইন প্রেশারের যে ফুয়েল আছে তার চেয়ে অধিক চাপ উৎপন্ন না করতে সক্ষম হয়, ততক্ষণ পর্যন্ত ভালভটাকে তার সিটে টাইটলি আটকে রাখে, যার ফলে ভিতরে পর্যাপ্ত চাপ উৎপন্ন হতে পারে। এটা হলো ডেলিভারি ভালভের মূল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এটা প্রথম এবং বা 1 নম্বর কাজ বা এটা প্রধান কাজ। এছাড়া ডেলিভারি ভালভ একটা কাজ করে থাকে, সেটা হলো এখানে একটা আমি বলছি রিলিফ পিস্টন আকারে আছে, প্লাঞ্জার বা পিস্টন এই বৃত্তাকার, এটা ভলিউম, এটা যে ভলিউম আছে এই যে ছোট্ট বৃত্ত গাছ প্ল্যাঞ্জ আকারে ক্লাউড আকারে দেখতে পাচ্ছি, এই পর্যন্ত যখন ভালভ ছিটে বসে যায়, যখন ডেলিভারি শেষ হয়ে যায় তখন লাইন প্রেশার বা স্প্রিং টেনশনে ভালভ যখন ছিটে বসে যায়, ঠিক বসে যাওয়ার সময় এর যে ভলিউম আছে, এই কলারের যে ভলিউম আছে প্লাঞ্জারের ভলিউম, ওই পরিমাণ ফুয়েল আবার করে কি ফুয়েল লাইন থেকে টেনে নিয়ে পাম্পের ব্যারেলের ভিতরে টেনে নিয়ে আসে। এর ফলে কি হয়, ফুয়েল লাইন থেকে কিছু জায়গা খালি হয়ে যায়। খালি হওয়ার ফলে এই পাম্পের ভিতরে ফুয়েল হাই প্রেশার লাইনের ভিতরে যে রেসিডুয়াল প্রেশার উৎপন্ন হওয়ার সম্ভাবনা ছিল, ফুয়েল ইঞ্জেকশন শেষ হওয়ার পরে হাই প্রেশার লাইনের যখন আবার সংকুচিত হয়ে হাই প্রেশার লাইন যখন ফুয়েল ডেলিভারি হওয়ার সময় এটা কি হয়ে থাকে, জাস্ট ডেলিভারি হওয়ার সময় যখন ফুয়েল ইঞ্জেকশন হয় সে সময় হাই প্রেশার লাইনটা ফুয়েলের প্রেশারে এটা বৃত্তাকারে আউটারলি এটা এক্সপান্ড হয়ে যায়। এক্সপান্ড হওয়ার ফলে কী হয়, ফুয়েল ইঞ্জেকশন শেষ ধাপে ওই এক্সপান্ড হওয়ার কারণে ফুয়েল ইঞ্জেকশন শেষ হওয়ার সাথে সাথে হাই প্রেশার লাইনে যখন প্রেশার রিলিজ কমে যায়, তখন ওই হাই প্রেশার লাইন আবার ভিতরের দিকে সংকুচিত হয়ে চাপ দেয়। এর ফলে দ্বিতীয় ধাপে যে ফুয়েলে একটা প্রেশার এটা উৎপন্ন করে, এই প্রেশারকে বলা হয় রেসিডুয়াল প্রেশার। এই প্রেশারের ফলে ফুয়েল ইঞ্জেক্টরের নীল ভালভকে আবার খোলার চেষ্টা করে। এর ফলে খোলার চেষ্টা যদি করে তাহলে ফুয়েল কিছু লিকেজ হয়ে কম্বাসন চেম্বারে ফটা আকারে চলে যায় এবং এর ফলে ব্ল্যাক স্মোকের কারণ হয়ে দাঁড়ায়। এই কাজকে বলে সেকেন্ডারি ফুয়েল ইনজেকশন। এই সেকেন্ডারি ফুয়েল ইনজেকশন রিলিজ করার জন্য, বন্ধ করার জন্য ডেলিভারি ভালভের এই অংশটা, এই যে প্লাঞ্জার কাজ করে থাকে। হ্যাঁ, কীভাবে কাজ করে আগে বললাম যে যখন এটা পাম্পের ইঞ্জেকশন শেষ হয়ে যায়, শেষ হওয়ার সাথে সাথে যখন আবার যখন সিটে বসে ঠিক এই প্লাঞ্জারের ভলিউমের সমপরিমাণ ফুয়েল তো টান দিয়ে ভিতর নিয়ে যায়, হাই প্রেশার লাইনের কিছু জায়গা খালি হয়, যার কারণে আবার যখন এটা রেসিডুয়াল প্রেশার উৎপন্ন করতে যায় সেই প্রেশারটা আর উৎপন্ন করতে পারে না, তখন এটা এই ইঞ্জেকশনটা সরাসরি থেমে যায়, বন্ধ হয়ে যায়, তারপরে আর ব্যাক লিকেজটা হয় না। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় কাজ হাই প্রেশার পাম্পের, ডেলিভারি ফুয়েল পাম্পের। এই বিশেষ করে জাক সিস্টেমের এই ঘটনাগুলো জাক সিস্টেম ছাড়া আর কোনো ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে ঘটে না। এই জাক সিস্টেমের এটাই সবচেয়ে বড় একটা ফল্ট। এই ফল্টকে বন্ধ করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, এই রিলিফ প্লাঞ্জার রাখা হয়েছে। এই জন্যে এই রিলিফ প্লাঞ্জারকে একটা
বলা হয় অ্যান্টি ড্রিবল ডিভাইস। এই রিলিফ প্লেঞ্জারকে বলা হয় এই হাই প্রেশার ফুয়েল ইনজেকশন পাম্পের এটা আরেকটা নাম বলা হয় অ্যান্টি ড্রিবল ডিভাইস। অ্যান্টি ড্রিবল বলতে ডিবলিং হতে বাধা, যাতে এই ডিবলিংকে কন্ট্রোল করার জন্য, বন্ধ রাখার জন্য এই ডিভাইসটা কাজ করে। ফুয়েল ইনজেকশন পাম্পের কারণে ইঞ্জেক্টর দিয়ে যে ডিবলিং হয়, ফুয়েল ইনজেকশন শেষে দ্বিতীয়বার যখন ইঞ্জেকশন করতে চায় অথচ ইঞ্জেকশন করতে পারে না, যার ফলে ফোটায় ফুয়েল লিকেজ হয়ে কম্বাসন চেম্বারে চলে যায়, এটাকে আমরা ডিবলিং বলি। ডিবলিংকে বন্ধ করার জন্য এই অংশটা ব্যবহার করা হয় বিধায় এই অংশের নাম বলা হয় অ্যান্টি ড্রিবল ডিভাইস। কোনটাকে? এই রিলিফ ভালভকে, প্রেশার রিলিফ প্লাঞ্জার, এটাকে সব বলে প্রেশার রিলিফ প্লাঞ্জার নাকি, বা রিলিফ পিস্টন। এই অংশটা এই জন্য একটা নাম বলা হয় অ্যান্টি ড্রিবল ডিভাইস। এই জন্য এই ডেলিভারি ভালভের মূলত দুটা কাজ। একটা হলো ফুয়েল ফেরত আসতে পারে না, ফুয়েল তার ডেলিভারি শেষে পাম্পের চেম্বারে ফেরত আসতে দেয় না, অর্থাৎ ব্যাক এর আরটা হলো অ্যান্টি ড্রিবল করা বা ফুয়েল সেকেন্ডারি ইঞ্জেকশন কন্ট্রোল করা। এই দুটো হলো ডেলিভারি ভালভের কাজ। এর ডেলিভারি ভালভের আরও একটা অংশ আছে এই কোণের উপরে দেখতে পাচ্ছি, এই যে এটা যে অংশটা স্প্রিংয়ে, তার উপরে স্প্রিংটা বসে থাকে, এটা না থাকতো স্প্রিংটা সোজা বসে থাকতে পারে না, সে অন্যদিকে চলে যেতে পারতো, এর সাথে 180 ডিগ্রিতে বসে থাকতে পারতো না। তো এই অংশটার নাম হলো ডিসপ্লেসমেন্ট। এই যে অংশটা মাথায় ডিসপ্লেসমেন্ট প্লাঞ্জার, এটার নাম হলো ডিসপ্লেসমেন্ট প্লাঞ্জার। এই অংশটা এইভাবে বসে থাকে। আচ্ছা, পাম্পের এবার যাই বডির দিকে। পাম্পের বডির ভিতরে আসলে ফ্লেঞ্জ মাউন্টেড পাম্প এই জন্য বলা হয় যে এর দুটা ফ্লেঞ্জ, একটা বা দুটা ফ্লেঞ্জ থাকে, এই একটা ফ্লেঞ্জ, একটা বা দুটা ফ্লেঞ্জ থাকে। এই ফ্লেঞ্জের সাহায্যে পাম্পের ইঞ্জিনের উপরে স্থাপন করা হয়। অর্থাৎ স্থাপন বলতে মাউন্টিং করা হয়। মাউন্টিং করা বলে ফ্লেঞ্জের সাহায্যে ইঞ্জিনের উপরে স্থাপন করা হয় বা মাউন্টিং করা হয় বিধায় এই পাম্পের নামকরণ হয়েছে ফ্লেঞ্জ মাউন্টেড পাম্প। এই পাম্পের একটা নাম জাগ পাম্প বলি। এটা জাগ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়, এই জন্যে একটা নাম হলো জাগ পাম্প। আরটা হলো ফ্লেঞ্জ মাউন্টেড পাম্পগুলো জাগ সিস্টেমের দুটো সিস্টেম আছে। একটা হলো ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, ইনলাইন জাগ পাম্প সিস্টেম। আরটা হলো ইন্ডিভিজুয়াল জাগ পাম্প সিস্টেম। এই দুটা সিস্টেমের মধ্যে ইন্ডিভিজুয়াল জাগ পাম্প সিস্টেম যে আছে, এই অংশটা এই সিস্টেমের মধ্যে এই পাম্পের ব্যবহার করা হয়। এই পাম্পের নামকরণ জাগ পাম্প বলা হয় এই কারণে, এই পাম্প কন্টিনিউ ফুয়েল ইনজেকশন করে না। কন্টিনিউ ফুয়েল ইনজেকশন না করার কারণে বিশেষ করে একবার ইঞ্জিনের রোটেশনের সাথে ফোর স্ট্রোক ইঞ্জিন যদি হয়, প্রতি 2 বার রোটেশনের পর একবার ফুয়েল ইনজেকশন করে। যদি 2 স্ট্রোক ইঞ্জিন হয়, প্রতি রোটেশনে একবার ফুয়েল ইনজেকশন করে। যেহেতু একবার এই স্ট্রোকের মধ্যে এর মধ্যে স্ট্রোকের মধ্যে দুইটা পাওয়া যায়, একটা আপ স্ট্রোক প্লাঞ্জার যখন ঠিক বিডিসিতে উপর দিকে ওঠে একটা স্ট্রোক, আবার যখন বিডিসিতে নিচের দিকে নামে এটা ডাউন স্ট্রোক। এইবার এইটা একটা স্ট্রোক আপ ডাউন স্ট্রোক, একটা আপ স্ট্রোক। দুটা স্ট্রোকে অর্থাৎ একটা রোটেশনে, পুরো একটা রোটেশনে 2 বার প্রণাম করে। রোটেশন করার সময় এই পাম্পিং স্ট্রোক একবার সক্রিয় হয় যখন প্লাঞ্জার নিচের থেকে উপর দিকে যায়, নিচে বিডিসি থেকে ডিডিসি দিকে যায়, তখন পাম্পিং প্রক্রিয়ার সমাধান হয়, পাম্পিং হয় তখন। আর যখন প্লাঞ্জার নিচে নামে তখন পাম্প হয় না, তখন এটা পাম্পের ভিতরে ফুয়েল আনার ব্যবস্থা করায়, সাকশন হয়। এই জন্য এই স্ট্রোকটা আসলে আউটপুট দেয় না, এটা আইডেল থাকে, অলস থাকে। তো যখন পাম্পিং প্রক্রিয়া একবার পাম্প শেষে, যখন ফুয়েলটা অর্থাৎ পাম্প প্রক্রিয়া যখন ফুয়েল সেকশন শেষ হয়ে যাওয়ার পরে ঠিক এই অবস্থায় পাম্পের প্লাঞ্জার যখন ঠিক এই পোর্টটা ক্লোজ করে দেয়, ভিতর দুটো পোর্ট আছে, পোর্টগুলো ঠিক বন্ধ করে দিয়ে যায়, তারপরে পাম্পিং প্রক্রিয়া শুরু করে।
পাম্পিং প্রক্রিয়া শুরু করে পরে এর ভিতরে এইখান থেকে পাম্পিং শুরু হয় এবং প্লাঞ্জার ধীরে ধীরে যখন সম্পূর্ণ উপরে উঠে চলে যায়, পাম্প শেষ হয়ে যায়। পাম্পিং প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ফুয়েলকে ফুয়েল ইঞ্জেকশন শেষ করে দিতে হয়। এখানে যখন পাম্পিং প্রক্রিয়া শেষ, ওদিকে ইঞ্জেক্টরে, হ্যাঁ, এই জন্যে ওই সময় ফুয়েলকে কাট করে দেওয়ার জন্য, দ্রুত ফুয়েলকে বন্ধ করে দেওয়ার জন্য কী করা হয়, এখানে যেটা ক্যাম্প ব্যবহার করা হয় ট্যাপেট, ঠিক আছে, এই ট্যাপেটটা এখানে ট্যাপেট যে পাম্প ট্যাপেট ব্যবহার করা হয়, এর সাথে যে ট্যাপেটটা থাকে, হ্যাঁ, এই ট্যাপেট কী করে পড়াশোনা করে, ট্যাপেটটা আকস্মিকভাবে ফুয়েলের ক্যাম্প থেকে দ্রুত নিচে ডাউন বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্প থেকে ফুয়েল ইঞ্জেকশন শেষ হওয়ার সাথে সাথে এই ক্যাম্প থেকে দ্রুত নিচে নেমে যাবে, অর্থাৎ ফুয়েল কাট করার জন্য। এই যে ঠিক ওই সময় হাই প্রেশার লাইনে একটা ঝাঁকি উৎপন্ন হয়, জাকিং হয়। এই জাকিং হওয়ার কারণে এই পাম্পের নামকরণ করা হয়েছে কি পাম্প, জার্ক পাম্প, ঠিক আছে। তো এখানে জার্ক পাম্পের যে বলছিলাম যে বেশ কিছু ডেলিভারি পাম্পের বডির ভিতরে বেশ কিছু অংশ, এটা হলো ফ্ল্যান্স দুটো, একটা বা দুটো থাকে। আর এখানে এই অংশটা থাকে এই ভিতরে এই ভিতর অংশ থাকে ট্যাপেট অ্যাসেম্বলি, তার ভিতর থাকে পাম্পিং এলিমেন্ট, হ্যাঁ, আর এই হোল দিয়ে থাকে কন্ট্রোল র্যাক, হ্যাঁ, আর এই হোলে হোল থাকে, এই উপরে অংশ পোর্শনে থাকে প্লাঞ্জার, তার উপরে থাকে ডেলিভারি ভালভ অ্যাসেম্বলি। আর এখানে আটটা অংশ আছে, এখান থেকে যেটা আছে, এখান থেকে ফুয়েল ইনলেট কানেকশান, এখান থেকে যে হোলটা আছে ফুয়েল এই পথে প্লাঞ্জার ব্যারেলের চারিপাশে সাকশন চেম্বার ফুয়েল প্রবেশ করে, এটা হলো সাকশন ইনলেট কানেকশান। এই ফুয়েল এই লাইন দিয়ে ফুয়েল লো প্রেশার একটা দিয়ে পাম্প থেকে লো প্রেশার ফুয়েল পাম্প থেকে ফুয়েল পাম্পের সাকশন চেম্বার প্লাঞ্জার ব্যারেলের এই ব্যারেলের চারপাশে ফুয়েল, এই চেম্বারের নিচে অংশে এই চারপাশে এই ব্যারেলের চারপাশে ফুয়েল ভরে রাখে এই চেম্বার দিয়ে এসে। তো এখান থেকে ফুয়েল তার সাকশন এই পোর্ট দিয়ে পাম্পিং চেম্বারে প্রবেশ করে, তারপর পাম্পিং পরীক্ষা হতে থাকে। এখানে একটা জিনিস আছে, এটা এখানে একটা স্ক্রু জন্য দেখতে পাচ্ছি, এখানে এই স্ক্রুটা রাখা হওয়ার জন্যে কন্ট্রোল র্যাকটা যাতে এটা লিমিটের মধ্যে চলাচল করতে পারে, এটা লিমিটের মধ্যে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলাচল করতে পারে, যেন অতিরিক্ত বেশি প্লে না করে, সেই জন্যেই এখানে বডির সাথে এই কন্ট্রোলারটা আর লিমিটিং করা, সীমাবদ্ধ রাখা হয়। এই জন্য এখানে স্ক্রু কানেকশন দেওয়া আছে। এছাড়া আরেকটা আছে, এইখানে একটা স্ক্রু দেখা যাচ্ছে, এখানে স্ক্রু ভিতর দিয়ে রাখানো, বাইরে থেকে না, ভিতর দিয়ে এরকম একটা ছোটার পিনের মতো দেখা যাচ্ছে, জাস্ট পিন। কোনো ক্ষেত্রে স্ক্রু দেওয়া থাকে, বাইরে থেকে স্ক্রু দেওয়া লাগানো থাকে, স্ক্রু এক্ষেত্রে একটা সরাসরি ভেতর থেকে ইন্টারনালি একটা পিন দিয়ে আটকানো আছে। তো এই পিনটার উদ্দেশ্য হলো এই প্লাঞ্জার ব্যারেলকে, এখানে শর্ট দেখতে পাচ্ছি, প্লাঞ্জ ব্যারেলকে আসলে পাম্প যখন কাজ করে প্লাঞ্জ ব্যারেলকে ঘুরতে দেওয়া হয় না, ফিক্সড রাখা হয় যাতে এটা না ঘুরতে পারে, কোনো ঘুরে যেতে না পারে, সেই জন্য এই লকিং ব্যবস্থা করে, লকিং এটা স্লট রাখা হয়েছে। আর ভিতরে যেটা বলতে পারো লকিং একটা পিন, এক্ষেত্রে পিন ছাড়া কিছু দেখি না, জাস্ট পিন আকারে, হ্যাঁ, ওখানে দেখা যাতে এটা কোনো অন্য কোথাও না করে দিতে পারে, এটা ইচ্ছে করে ঘুরানো যাবে না, এটা ঘুরবে না, ওখানে বসে যাওয়ার ফলে এটা প্লাঞ্জারটা ঘুরবে না, ফিক্সড হয়ে একটা পয়েন্টে বসে থাকবে। এখানে এই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই পাম্পের বডির এই অংশটা, এই যে একটা বিরাট স্লট আকারে দেখতে পাচ্ছি না, এই অংশটা বলা হয় ইন্সপেকশন উইন্ডো, এর নাম হলো ইন্সপেকশন উইন্ডো। এই জন্য উইন্ডো আমরা কী করি, ভিতর থেকে কোনো কিছু ভিতর থেকে বাইরে থেকে দেখার জন্য, আর এর উল্টা আমরা বাইরে থেকে ভিতর অংশ করে দেখবো। উইন্ডো দিয়ে আমরা এখানে এই অংশ দেখতে পাই, উইন্ডো দিয়ে আমরা এই অংশ দেখতে পাই, এই যে দেখতে পাচ্ছি, ঠিক এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে ট্যাপেটকে দেখতে পাচ্ছি, কি দেখা যায়, উইন্ডো দিয়ে ট্যাপেটকে দেখতে পাচ্ছি, অর্থাৎ পাম্পের ট্যাপেট উপরে উঠলে পাম্পের প্লাঞ্জার উপরে ওঠে, কারণ পাম্পে প্লাঞ্জারকে পুশ করে ট্যাপেট যখন উপরে ওঠে
তার প্লাঞ্জার যখন পাম্পিংয়ের দিকে যায় ট্যাপেটটাও উপরের দিকে ওঠে, আবার যখন পাম্প থেকে নিচে নামে, পাম্পিং শেষে নিচে নামে, সাকশনে যায়, আবার তখন প্লাঞ্জার ট্যাপেটটা নিচে নামে। এই ট্যাপেটকে আমরা দেখে, ট্যাপেটকে আমরা ওঠানামা দেখে পাম্পিং পজিশন জানতে পারি। অর্থাৎ পাম্পিং পজিশন বলতে পাম্পের পিসি পজিশন, পয়েন্ট অফ ক্লোজার পজিশনগুলো জানতে পারি। তো মূলত এই উইন্ডোজের এই মুখে সেন্ট্রাল লাইন এটা মার্ক থাকা দরকার, এখানে নেই। ঠিক সেন্ট্রাল লাইনটা মার্ক থাকবে, এটা পয়েন্টিং করা থাকবে, এখানে বরাবর দাগ কাটা থাকবে। এটা হলো পিওপিসি পজিশন, এটা মার্কিং করা বলে পিওপিসি পজিশন। এই মার্ক বরাবর ঠিক প্লাঞ্জারের গায়ে অনুরূপ, ঠিক ট্রাফিকের গায়ে অনুরূপ একটা মার্ক থাকবে, লম্বা লাইন থাকবে, এটা আছে। এর পিওপিসি পজিশনের মার্ক দেওয়াই আছে, এই যে দেখতে পাচ্ছি এই ট্যাপেটের গায়েটা ক্রস করে দাগ দেখা আছে। এই পয়েন্টটা যখন সেন্ট্রালি পজিশন সে দেবে তখন এটা পাম্পিং প্রক্রিয়ার প্রথম অংশের ধাপ হলো পিওপিজি পজিশন হয়ে যাবে। ঠিক এই মার্কটা যখন এই সেন্ট্রাল মার্ক বরাবর মিলে যাবে তখন আমরা পিও পজিশন মার্ক বলি। পিও পজিশন থেকে যখন এটা ট্যাপেটটা আরও উপরের দিকে লিফট হয় তখন ওটা পাম্পিং হতে থাকে, একসময় পাম্পিং শেষ হয়ে যায়। এই পিও পজিশন যেহেতু এটা টাইমিং করার জন্য, মূলত এটা পাম্পকে ইঞ্জিনের সাথে টাইমিং করার জন্য এই পিওপিসি পজিশনটা দেখে মেলাতে হয়। এই জন্য যেহেতু পাম্পের অ্যাসেম্বলি অবস্থায় পিওপিসি পজিশন বাইরে থেকে দেখা সম্ভব না, সেই জন্য এই উইন্ডো দিয়ে দেখে নিতে হয় পাম্পের পজিশনটা কোথায় আছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা সার্কুলার গ্রুপ আছে। গ্রুপটা কি জন্যে? ট্যাপেটটা যাতে এটাকে ভিতরে আটকে রাখা, যাতে বেরিয়ে না চলে যায় ট্যাপেটটা অ্যাসেম্বলিটা, সেজন্য এখানে কী ব্যবহার করে একটা স্ট্রাপিং, এটা নাম হলো স্ট্রাপিং ব্যবহার করা হয়। গ্রুপটা একটা অংশ হলো, গ্রুপের মধ্যে 50% থাকবে আর 50% গ্রুপের বাইরে এটাকে আটকে রাখবে যাতে এটা বেরিয়ে যাবে। আর এখানে এই গ্রুপ থেকে যখন আমরা ডিসঅ্যাসেম্বলি করবো, ডিসঅ্যাসেম্বলি সুবিধার জন্য এখানে একটা যে হোল রাখা হয়েছে। হোলটা কী জন্যে? যাতে ট্যাপেটটা আমরা ভিতর দিকে একটা টুলস ব্যবহার করে, এখানে পিন সাহায্যে টুলস ব্যবহার করে আমরা কী করতে পারি, ট্যাপেটটা কম্প্রেস করতে পারি। একটা পিন ব্যবহার করে ঠিক এরকমভাবে ব্যবহার করতে পারি। এটাকে চাপে ধরে এবার পিনটাকে এভাবে এই গ্রুপ থেকে রিংটাকে ফ্রি করে রেখে এই রিংটা অনায়াসে আমরা গ্রুপ থেকে রিলিজ করতে পারি, সেই জন্যে এই হোলটার ব্যবস্থা করা হয়েছে। আরটা কি, আর রিং এখান থেকে স্টাফিংটাকে রিলিজ করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে একটা অংশ স্লট কাটা হয়েছে, স্লট কাটা আছে কেন? এখান থেকে টুলস, একটা বিশেষ টুলস আমি এই পথে ঢুকে এটাতে রিংটা রিলিজ করে বাইরে থেকে রিলিজ করে দিতে পারি, এখানে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে আসে পাম্পিং এলিমেন্ট। পাম্পিং এলিমেন্টের মধ্যে প্রধানত আমরা দুটো অংশ দেখতে পাই। একটা পাম্পিং এলিমেন্ট বলতে এখানে দুটো অংশ, একটা হলো ব্যারেল বা বুশ, আরটা বলা হয় প্লাঞ্জার। ব্যারেল বা প্লাঞ্জার বুশিং বা সাধারণত ব্যারেল নামে বেশি পরিচিত। এটা হলো ব্যারেল, এটা হলো প্লাঞ্জার। প্লাঞ্জারের ব্যাস আপনার এই দুটোর মধ্যে ক্লিয়ারেন্স খুব সামান্য আকারে থাকবে, জাস্ট সামথিং মাইক্রন। 1 মাইক্রন বলতে মাইক্রন 100 কত ভাগের ভাগ? 1000 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? 1 মাইক্রোমিটার। তো এই মাইক্রোমিটার এত খুব ক্ষুদ্র না থাকলে পরে এটা কি পাম্প করবে না, ফুয়েল পাম্প করে না। তো এখানে এই দুটো পোর্ট আছে, ব্যারেলের দুটো পোর্ট আছে। এই দুটো পোর্ট দেখতে পাচ্ছি, এই দুটো পোর্ট একই ডিরেকশানে থাকে। এর মধ্যে একটা পোর্ট দিয়ে এর দুটো পোর্ট, একটা পোর্টের নাম স্পিল পোর্ট, একটা পোর্টের নাম ইনলেট পোর্ট। মূলত এখানে স্পিল পোর্ট আর ইনলেট পোর্টকে আলাদাভাবে দেখার সুযোগ নেই, দেখা যাচ্ছে যে সেম
সাইজের সেম আকৃতির। কোনো প্লাঞ্জারের গায়ে স্পিল পোর্টটা একটা বড় থাকে, হোল থাকে, আর ইনলেট পোর্টটা ছোট থাকে, স্কোয়ার আকৃতির ছোট্ট একটা হোল থাকে। তো ফুয়েল মূলত ইনলেট যখন হয় একই সাথে হয়, দুটো ইনলেট পোর্ট দিয়ে একই সাথে ফুয়েল সাকশন হয়, কিন্তু যখন ফুয়েলটা বন্ধ, পাম্পটা বন্ধ হয়ে যায়, তখন পাম্প পোর্ট দিয়ে বন্ধ করে, তখন মূলত ইনলেট পোর্টটা আগে বন্ধ হয় এবং পরে স্পিল পোর্টটা বন্ধ হয়, একসাথে বন্ধ হয় না। তখন পাম্পটা খুলে স্পিল দুটো পোর্ট খুলে যায়, একসাথে খুলে যায়, কিন্তু বন্ধ হওয়ার সময় একটা পোর্ট আগে বন্ধ হয়, একটা পোর্ট পরে বন্ধ হয়। তার কারণ হলো প্লাঞ্জারের গায়ে যে হেলিক্সের কারণে দুটো একসাথে বন্ধ হয় না, আগে পরে বন্ধ হয়। তো এখানে স্পিল পোর্ট বলতে পাম্পের স্পিল পোর্টের কাজ হলো পাম্পিং শেষে বা পাম্পিং প্রক্রিয়ার সময় আমার প্লাঞ্জার ভিতরে ইঞ্জিনের কম্বাসন চেম্বারে যে পরিমাণ ফুয়েল সাপ্লাই দিতে হবে, সেই পরিমাণ ফুয়েলকে মেজার করে অতিরিক্ত ফুয়েল স্পিল পোর্ট দিয়ে এই পাম্পের ব্যারেলের চারপাশে যে সাকশন চেম্বার থাকে, সাকশন চেম্বারে কি ব্যাক করে দেওয়ার জন্য স্পিলটা ব্যবহার করা হয়। আর এখানে মূলত এই পোর্ট দুটোকে নিয়ন্ত্রণ করে, পোর্ট দুটোকে ঢেকে কভার করে ইনলেট ফুয়েল প্রবেশ করানো এবং স্পিল আউট করার জন্য যে ব্যবস্থা রাখে, সেটা হলো প্লাঞ্জারের এই অংশটা। এটা বলা হয়, এই অংশের নাম হলো হেলিক্স। এই যে এখান থেকে হেলিক্স বলতে হেলিক্যাল গ্রুপ, হেলিক্যাল এজ। এই অংশটা, এই উপরের যে ভরাট অংশ হয়, এই বরাবর এজ বরাবর যে ভরাট অংশটা, সলিড অংশটা, এই অংশটাকে নিয়ন্ত্রণ করে পোর্ট দুটোকে খোলা বন্ধ করার জন্য। এখানে এই পাম্পে এই জন্যে এই পাম্পকে বলা হয় পোর্ট অ্যান্ড হেলিক্স কন্ট্রোল। এই পোর্ট এবং হেলিক্স কন্ট্রোল ফুয়েল ইনজেকশন পাম্প। মূলত এখানে কোনো ভাল্ব থাকে না, ফুয়েলের এই ভিতরে সিলিন্ডার পাম্পের ভিতরে ফুয়েল প্রবেশ করানো এবং ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি ভাল্ব থাকলেও এখানে কোনো সেকশন ভাল্ব নেই। যেসব ইঞ্জিনে পাম্পে সাকশন ভাল্ব থাকে বা ডেলিভারি থাকে, সেগুলোকে বলা হয় ভাল্ব কন্ট্রোল পাম্প। মূলত এখানে কন্ট্রোলিং করা হচ্ছে ফুয়েলের পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে ভাল্বের প্লাঞ্জার পোর্টে এবং হেলিক্সের সাহায্যে, কিন্তু ডেলিভারি নিয়ন্ত্রণ করা হচ্ছে পৃথক ভাল্বের সাহায্যে। মূলত এখানে ফুয়েল কন্ট্রোল এবং সাকশনের জন্য আলাদা কোনো ভাল্ব ব্যবহার করা হয় না। বড় ইঞ্জিনের ক্ষেত্রে এটা আলাদা পৃথকভাবে ভাল্ব ব্যবহার করা হয়। তো এখানে প্লাঞ্জারের যে অংশগুলো আছে, এটা আছে হেলিক্যাল এজ বা হেলিক্স, আর ফাঁকি যে এখানে এই বরাবর যে ভিতরে যে স্লট খালি অংশটা, এ বলে হেলিক্যাল গ্রুপ। আর এখানে লম্বা লম্বা একটা স্লট দেখতে পাচ্ছি, এই অংশ খাওয়া হয়, এটা ভার্টিক্যাল স্লট। এটা হলো এটাও গ্রুপের মধ্যে, অংশটা বলো এটা এনিলগ গ্রুপের এই হেলিক্যাল গ্রুপের একটা অংশের সাথে এসে মিলন দেওয়া আছে। আর ফুয়েল হেলিক্স দেখা যায় ক্রমশ এই অংশটা হেলিক্স কম, এই অংশটা হেলিক্স বেশি। এখান থেকে এই অংশটা হেলিক্স সবচেয়ে দৈর্ঘ্য বেশি, এবং হাইটটা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা বেশি, আর এই পয়েন্টের দৈর্ঘ্যটা কম। আর এখান থেকে ঘুরে এই পর্যন্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি। মূলত এই হেলিক্স যখন স্পিল পোর্ট, পাম্পের স্পিল পোর্ট ধরি এখানে স্পিল পোর্ট ধরি, যদি আমি স্পিল পোর্ট বরাবর ধরে নেই, তাহলে পাম্পের এই যখন এই স্পিল পোর্ট বরাবর এই স্লটটা মিলে যায়, স্পিল পোর্ট বরাবর যখন স্লটটা এসে যায়, স্লটটা যখন মিলে যায়, স্পিল পোর্ট একই লাইনে যখন এসে যায়, প্লাঞ্জার ব্যারেলের ভিতরে যত ওঠানামা করুন না কেন, এ সময় কোনো ফুয়েল পাম্প হয় না। কারণ ফুয়েলটা যে ইনলেট পোর্টে ঢুকে সাথে সাথে আবার এই স্লট দিয়ে কোথায় চলে যায়, এই অংশ দিয়ে আবার স্পিল হয়ে যায়। যেরকম এই দেখা যায় ভিতরে দেখা যাচ্ছে যে স্লটটাকে বরাবর এই পোর্ট বরাবর এসে গেছে ফুয়েল। আবার দেখা যায় এখানে ভেতরে স্লট, এই ভিতরে ফুয়েলটা কখনো এই ভিতরে থাকবে, এই পরে পোর্ট স্পিল পোর্ট বর যদি এই পোর্টটা এসে যায়, তখন এই ভিতরে ফুয়েলগুলো যত ফুয়েল থাকবে না কেন প্লাঞ্জার পাম্পিং হবে না, কারণ এই ফুয়েলটা এসে আবার এই পোর্ট দিয়ে বাইরে চলে, আবার স্পিল এই পোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে। যখন আবার আমি এখান থেকে ঘুরাই দেবো, একটু করে ঘুরিয়ে দেবো, তখন এখান থেকে পোর্ট থাকলেও এখানে কি আছে,
এই পয়েন্টে দেখা যায় সে এই পয়েন্টে এখানে কি আছে, বন্ধ আছে, পোর্টটা এই অবস্থায় বন্ধ আছে, পোর্টটা বন্ধ আছে, পোর্টটা সম্পূর্ণ বন্ধ আছে। বন্ধ রাখার কারণে ফুয়েল আবার সম্পূর্ণ ভিতর দিয়ে এসেও এখানে বেরিয়ে যেতে পারে না, ফুয়েলটা আটকে থাকে। এই জন্যে সম্পূর্ণ পাম্পিং প্রক্রিয়া পর্যাপ্ত ফুয়েল পাম্পিং হয়। হ্যাঁ, এখান থেকে হেলিক্সের হাইট যদি আমি আরও কমাইতে ধীরে ধীরে কমাইতে থাকি তাহলে ফুয়েলের পরিমাণও কমে যাবে। এখন দেখা যায় আমি কমাই রাখলাম, এখানে কমাই রাখলাম। দেখা যায় পাম্পিং শেষে একটু এখানে পাম্পিং অল্পক্ষণ ফুয়েলটা ঢেকে রাখবে, ভিতর ফুয়েলটা আটকে রাখবে। যত হেলিক্স কমাবো তত অল্প পরিমাণ ফুয়েল এই পাম্পিং চেম্বারের মধ্যে আটকে রাখবে। সেই পরিমাণ ফুয়েল, যে পরিমাণ ফুয়েল পাম্পিং চেম্বারে আটকে রাখবে, সেই পরিমাণ ফুয়েল পাম্পিং হতে পারবে। আর যত বেশি হেলিক্সটা বাড়িয়ে দেবো, ধীরে ধীরে এই প্লানটাকে ঘুরে বাড়িয়ে দেবো, তাহলে বেশি পরিমাণ ফুয়েল এই পাম্পিং চেম্বারের ভিতরে আটকে রাখতে পারবে, যার ফলে ফুয়েল পাম্পিং সময় বেশি পরিমাণ ফুয়েল ইঞ্জেক্টরে ডেলিভারি দিতে পারবে। এই জন্যে আর একটা কি, এখানে একটা কাজ আছে যে এই অংশে প্লাঞ্জারের নিচের অংশে একটা গ্রুপ কাটা আছে। এই গ্রুপকে আমরা বলা হয় অ্যানুলার গ্রুপ। মূলত অ্যানুলার গ্রুপ একাধিক থাকতে পারে, একটা দুটা থাকতে পারে। এই গ্রুপের কাজ হলো ফুয়েল যখন এটা ফুয়েল পাম্প যখন এই ব্যারেলের ভিতরে ওঠানামা করে, সেজন্য ফ্রিকশনে এই সারফেসটা ক্ষয় হতে পারে, ঘর্ষণে। এই ঘর্ষণে ক্ষয় রোধ করার জন্য লুব্রিকেশনের প্রয়োজন। যেহেতু এটা ফুয়েল পাম্পের ভিতরে যে ফুয়েল ইঞ্জেকশন পাম্প, ফুয়েল ছাড়া কিছু ব্যবহার করে না, এখানে পৃথকভাবে লুব্রিকেটিং অয়েল এখানে ভিতরে প্রবেশ করা যায় না। সেজন্যে এই ডিজেল বা একই ফুয়েল দিয়ে লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়। এই জন্যে ডিজেলের একটা শর্ত মানতে হয় যে ভিসকোসিটি, ডিজেল ফুয়েলের মধ্যে পর্যাপ্ত ভিসকোসিটি থাকা খুবই দরকার, বিশেষ করে লুব্রিকেশনের জন্য। এই ভিসকোসিটি না থাকে এই আসলে পাম্পিং প্রক্রিয়া ব্যবহার করা যাবে না, ফুয়েল ওই স্প্রে করানো যাবে না, ফুয়েল কম্বাসন প্রক্রিয়া ঘটবে। এর জন্য ফুয়েল ভিসকোসিটি পর্যাপ্ত থাকার দরকার। আর এখানে প্লান্টারের একটা অংশ আছে, এই অংশটার নাম হলো কন্ট্রোল লাগ। এর নাম কন্ট্রোল লাগ বা কন্ট্রোল ফ্লেন্স। এই অংশটা দুটো, এটা দেখা যাচ্ছে ক্রসবার। একটা নাম হলো ক্রসবার, যীশু খ্রিস্টের যে ক্রুশ ব্যবহার করে দেখতে, সেই ক্রুশের মতো দেখতে, এই জন্য একটা নাম হলো ক্রসবার। এই ফ্লেন্সগুলো দেখা যায় কখনো কখনো পাম্পে একটা থাকে, কখনো পাম্পে দুইটা থাকে। এখানে এই ক্রসবারগুলো সাধারণত দেখা যায় এই পাম্পের কন্ট্রোল এলিমেন্টের সাথে সংযুক্ত থাকে। যেহেতু আমরা প্লাঞ্জারকে টার্ন করে ফুয়েল পরিমাণ কমাই, আর প্লাঞ্জারকে বাইরে থেকে ভিতর দিকে টার্ন করা সম্ভব না, সেজন্যে এক্সটার্নালি কোনো ডিভাইসের সাথে টার্ন করার জন্য একটা কন্ট্রোল এলিমেন্ট, এটা কন্ট্রোল স্লিভ ব্যবহার করা হয়। কন্ট্রোল স্লিভের মধ্যে এই ক্রস বারগুলো আটকে থাকে, ঠিক এইভাবে এটা আটকে থাকবে যাতে ভিতরে যেতে না পারে। আর এটাতে বাইরে থেকে ঘুরলে সাথে প্লাঞ্জারও ঘুরে, যদি বাইরে থেকে ধীরে ঘুরানো যায় তাহলে এই প্লাঞ্জারটাও বাইরে থেকে ঘুরানো সম্ভব। তো এখানে ক্রস বার যদি একটা থাকে, তাহলে এখানে এই কন্ট্রোল স্লিভের মধ্যে একটা স্লট থাকবে। যেহেতু এখানে দুটো ক্রস বার আছে, সেজন্য দুটো স্লিভেও দুটো অংশ কাটা আছে। আবার কি কন্ট্রোল স্লিভে যদি একটা অংশ কাটা থাকে, অর্থাৎ এখানে একটা যদি ফ্লেন্স থাকে, তাহলে এর সাথে একটা অ্যাসেম্বলি করার সময় কোনো মার্ক মেলানোর প্রয়োজন হয় না। কেননা এই যে মার্ক এই জন্য দরকার, এই যেহেতু পাম্পের ব্যারেলটা নির্দিষ্ট পয়েন্টে থাকবে, যেহেতু এই অংশটা থাকবে এই নির্দিষ্ট পয়েন্টে থাকবে বডির সাথে, এই অংশ থাকবে ঠিক এই অংশের সাথে নির্দিষ্ট পয়েন্টে আটকানো থাকবে। যেহেতু এখানে শর্টের সাথে আটকানো থাকে, বডির সাথে ঘুরতে না পারে, সেই জন্যে যেহেতু এটা আমি যদি স্পিল পোর্ট, আমি একটা যদি এই অংশটা স্পিল পোর্ট হিসেবে ধরি, এই স্পিল পোর্ট হিসেবে ধরা, এখানে স্পিল পোর্ট যদি এই থেকে ধরি, তাহলে এই বিপরীত অংশটার সাথে মিলে আমি যদি স্পিল পোর্ট এটা ধরি, তাহলে এর সাথে স্পিল পোর্টে এই প্লান্টার হেলিক্সটা যাতে নির্দিষ্ট এই পোর্টের সাথে সম্পর্ক রেখে নির্দিষ্ট দিকে পাম্পের ব্যারেলের ভিতরে
সংযোগ অ্যাসেম্বলি করার সুবিধার জন্য একে একে এই অংশটা যেখানে দিকে কোনো একটা অংশ দিকে এলোমেলো ঘুরে ফিট করা যাবে না। আমি যখন পাম্প অ্যাসেম্বলি করবো প্লাঞ্জার নির্দিষ্ট ডিরেকশানে স্লিপ পোর্টের সাথে সম্পর্ক রেখে এটাকে অ্যাসেম্বলি করতে হবে, যাতে কোনো প্রকার এই ডিরেকশান চেঞ্জ না হয়ে যায়। তাহলে কিন্তু পাম্প ফুয়েল যখন আমরা করতে যাবো, হেলিক্সের পরিমাণ কমাতে বাড়াতে যাবো, এটা কন্ট্রোল হবে না। ফুয়েল যখন কম বেশি বাড়বে না, যখন কমাতে দরকার তখন কমবে না, ঠিক উল্টা ডিরেকশনে কাজ করবে। এই জন্যে এর সাথে প্লাঞ্জারের হেলিক্সের পজিশনের সাথে স্টিল পোর্টের পজিশন সঠিক অবস্থান রাখার জন্য এই লাগের উপরে মার্ক করা হয়, লাগের উপরে কন্ট্রোল লাগের মার্ক করা হয়। কন্ট্রোল লাগ যে একটা থাকে কোনো মার্কের প্রয়োজন হয়, কেননা কন্ট্রোল স্লিপের মধ্যে একটা যেহেতু থাকে একটা নির্দিষ্ট ডিরেকশন সে অ্যাসেম্বল হবে। মনে করেন যদি একটা কন্ট্রোল স্লিপ লাগ একটাই আছে তাহলে আমার মার্কিং প্রয়োজন না। প্লাঞ্জারের অ্যাসেম্বলি মার্ক, এটা না কি এই মার্কটার নাম হলো প্লাঞ্জারের অ্যাসেম্বলি মার্ক। অ্যাসেম্বলি মার্কটা কার সাথে মিলাবো? এই অংশের সাথে মিলাবো, এর সাথে একটা মার্ক আছে, অ্যাসেম্বলি মার্ক আছে দেখতে পাচ্ছেন? এখানে একটা অ্যাসেম্বলি মার্ক আছে। এই মার্কের সাথে মিলায় ফিট করে দিতে হবে, তা না হলে এই পাম্পের কন্ট্রোল করা সম্ভব না। এইভাবে এই ডিরেকশানে মার্ক মিলাতে হবে, এই ডিরেকশানে অ্যাসেম্বলি এই ডিরেকশানে মার্কটা মিলে যাবে, তা নাহলে কখনো অ্যাসেম্বলি হবে না। এগুলো বলে অ্যাসেম্বলি মার্ক। অনুরূপভাবে এইখানে আচ্ছা, আবার এইখানে একটা মার্ক আছে, দেখতে পাচ্ছি এখানে একটা মার্ক আছে। এই মার্কটা কোথায় যাবে? এই মার্কের সাথে মিলবে এইটা, এই মার্কের সাথে মিলবে এই মার্কটা। এই যে কন্ট্রোল র্যাকের সাথে দেখো এটা দাঁতের উপরে মার্কটা আছে, আর দাঁতের ফাঁকে মার্ক আছে, দাঁতের উপরে দাঁতের ফাঁকে। এটা ম্যাচিং হবে একে অপরের সাথে, মেল ফিমেল মতো এটা ম্যাচিং হয়ে যাবে এর সাথে, আর এই ম্যাচিং করবে এটার সাথে। পরস্পর এমনভাবে ম্যাচিং করে মেলানো, যার ফলে প্যারালেল নির্দিষ্ট দিকে, তার ফলে আমরা হেলিক্স নির্দিষ্ট ডিরেকশনে আমরা ঘুরতে পারবো। কখনো আমরা ঠিক যে সময় ফুয়েল বাড়াতে চাই ওই সময় যতটুকু পরিমাণ ফুয়েল যত বাড়ে, যে সময় কমাতে চাই সেই কমে। কোনো মার্ক অ্যাসেম্বলি যেহেতু কখনো উল্টোপাল্টা সংযোজন করা যাবে না। এই পাম্পের একটা অ্যাসেম্বলি মার্ক থাকতে হয়। কিন্তু কোনো একটা পাম্প আছে যেটা জাগ সিস্টেমের ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পে এই ধরনের অ্যাসেম্বলি মার্কের প্রয়োজন হয়, ঠিক আছে? ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পের এই ধরনের মার্কিং অ্যাসেম্বলির প্রয়োজন হয় না, ফিটিং করার সম্ভাবনা নাই, করাও যাবে না। এখানে ছোট্ট একটা পাম্প সম্পূর্ণ খুলে অ্যাসেম্বলি করার সুবিধা আছে, কিন্তু ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পে এই ধরনের অ্যাসেম্বলি মার্ক মিলাই অ্যাসেম্বলি করা সম্ভব না বিধায় ওখানে পাম্প টেস্টিং বেঞ্চে দিয়ে এই ফুয়েল ক্যালিব্রেশন করে ফুয়েল পাম্পিংয়ের পরিমাণ কম বেশি মানে বিভিন্ন সময়ে টাইম পিডিসি পজিশনের সঠিক সময়ে পজিশনগুলো ঠিক দেখে পাম্পিং প্রক্রিয়ার পরিমাণ কম বেশি করে অ্যাসেম্বলি মার্ক বদলে পরিমাণকে টেস্ট করে ফুয়েলের পাম্পিং প্রক্রিয়ার পাম্পের পরিমাণ মেপে মিলাইয়ে তারপরে পাম্পের পজিশনগুলো এই যে হেলিক্সের প্লাঞ্জার পজিশনগুলো সেট করা হয়, মার্কিং মেলায় সম্ভব নয়। এই পাম্পের যেহেতু পাম্প অ্যাসেম্বলির সময় মার্ক মেলাইয়ে ক্যালিব্রেশন মার্ক মেলাই দেওয়ালে মানে কি কিন্তু ফুয়েলের পরিমাণ অলওয়েজ কোয়ান্টিটি নির্দিষ্ট পরিমাপের এসে যাবে। অর্থাৎ ফুয়েলের প্লাঞ্জার পজিশন নির্দিষ্ট পরিমাপের এসে যাওয়ার কারণে নির্দিষ্ট পরিমাপ ফুয়েল সবসময় পাম্প করবে বিধায় অ্যাসেম্বলি করার সাথে সাথে মিলাই যায়। এই জন্য ফ্লেঞ্জ মাউন্টের একটা নাম হলো এই পাম্পের একটা নামকে বলা হয় সেলফ ক্যালিব্রেটেড ফুয়েল ইনজেকশন পাম্প। এই জন্য এই পাম্পকে একটা নাম বলা হয় সেলফ ক্যালিব্রেটেড ফুয়েল ইনজেকশন পাম্প। আচ্ছা, এর নিচে একটা অংশ আছে, প্লাঞ্জারের নিচে একটা অংশ আছে, এটা বলে টো, এর নাম হলো টোর কাজ কি হলো? এখানে স্প্রিংকে যেহেতু এখানে স্প্রিং ধরে রাখতে হয়, এখানে টোর কাজ হলো এখানে স্প্রিং পাম্পে এখানে প্লাঞ্জার কন্ট্রোল করার জন্য প্লাঞ্জার লিফট হয় কার সাহায্যে? ক্যাম অ্যাকশানে। ঠিক প্লাঞ্জার তখন পিটিসি উঠে যায়, আবার
কিন্তু ক্যাম যখন এর ট্যাপের থেকে সরে যায় তখন আবার তার ক্যাম ফলোর উপরে এটাও নিচে নামতে হয়, ক্যামের বরাবর ক্যামের নিচের দিকে নামতে হয়। কিন্তু স্প্রিং যদি না থাকে আবার রিটার্ন করতে পারে না। এই জন্য এই নাম্বার, সেই জন্যে এই স্প্রিংয়ের সাথে এখানে স্প্রিং ধরে রাখার জন্য একটা কি বাকার রিটেনের স্প্রিং রিটেনার, এখানে বলা হয় স্প্রিং রিটেনার ব্যবহার করা হয়। যদি রিটেনার কার সাথে প্লাঞ্জারের সাথে সম্পর্ক বেঁধে দেওয়ার জন্য, একে ধরে রাখার জন্য এই টোটা ধরে রাখে, স্প্রিং রিটেনারকে ধরে রাখে। এর নাম হলো স্প্রিং রিটেনার, নাম কি? স্প্রিং রিটেনার ধরে রাখি, ঠিক আছে। এরপরে আমরা আসি কন্ট্রোল এলিমেন্ট। আগেই বলছিলাম কন্ট্রোল এলিমেন্টের কাজ হলো, এটা হলো কন্ট্রোল এলিমেন্ট, আগে দেখেছি কন্ট্রোল এলিমেন্ট। অর্থাৎ এই কন্ট্রোল যেহেতু প্লাঞ্জারকে টার্ন করে হেলিক্সের পরিমাণ কমায় বাড়ে ফুয়েল কন্ট্রোল করা হয়, এই জন্যে যেহেতু প্লাঞ্জারকে বাইরে থেকে ভিতর অ্যাসেম্বল অবস্থায় পাম্পে বাইরে থেকে পরিচালনা করা সম্ভব নয়, যেহেতু প্লাঞ্জার পরিচালনা করার জন্য যে এলিমেন্টগুলো, যে ডিভাইস অংশগুলো, পাম্পের যে অংশগুলো, অ্যাসেম্বলিগুলো একসাথে ব্যবহার করা হয়, সেগুলোর নাম হলো পাম্পের কন্ট্রোল এলিমেন্ট। কন্ট্রোল এলিমেন্টের একটা নাম হলো টুথ কোঅর্ডিনেট উইথ স্লিপ। এখানে দুটো অংশ আছে, এখান থেকে একটা নাম হলো কন্ট্রোল স্লিপ, এখান থেকে এই গোটা অংশের নাম হলো কন্ট্রোল স্লিপ, আর এটা হলো টুথ কোঅর্ডিনেট। দুটো একই সাথে কম্বাইন করে তৈরি করা হয় বিধায় এর নাম হয়েছে টুথ কোঅর্ডিনেট উইথ স্লিপ। SLEED টুথ কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট আসলে কি 3-4 কোঅর্ডিনেট বলতে এখানে কত অংশ থাকবে, কত অংশ কোঅর্ডিনেট বলতে 1/4 কোঅর্ডিনেট মানে 1/4। কিন্তু আসলে আমরা 1/4 অংশ ব্যবহার করি, যেহেতু এটা পুরো 360 ডিগ্রি কোণে পুরো দিয়ে আকারে দেওয়া আছে। বাস্তবে আমরা থাকবে কত, কোনো পাম্পে 1/4 থাকে বা হাফ অংশ থাকে, এবং আমরা আসলে এরকম 1/4, এই বৃত্তের 1/4 বেশি আমরা টান করবো না, এরকম। এই জন্য কোঅর্ডিনেট বলা হয়। আসলে কি আমরা এটাকে 1/4 অংশটাকে এখানে আমরা টান করি, এটুকু ঘুরে টান করি, এটুকু টান করতে পারি, 1/4 অংশ টান করি, এই জন্য কোঅর্ডিনেট বলা হয়। আর এখানে যাতে আমরা 1/4 বেশি কোঅর্ডিনেট, 1/4 বেশি টান করতে না পারে, এই কন্ট্রোল স্লিপকে না ঘুরতে পারে, সেজন্য র্যাকের উপরে একটা শর্ট রাখা হয়েছে, যাতে এর বেশি সে দৌড়তে প্লে করতে না পারে। নির্দিষ্ট যদি এটা সম্ভব প্লে করতে হতো 1/4 বেশি করতে ফেলতো, তো অতিরিক্ত ফুয়েল পাম্প করতো, অথবা ফুয়েল পাম্পের যে কোয়ান্টিটি সে বেশি করে ফেলতো আর বেশি নিচে নেমে ফেলতো। এই জন্যে এটা বেশি লিমিটে, বেশি ডিস্টেন্স বেশি করা যায় না, এই জন্যে নির্দিষ্ট র্যাকটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখার জন্য স্লট করে রাখা হয়েছে কন্ট্রোল লিমিটিং স্লট। এটা হলো কন্ট্রোল লিমিটিং স্লট। এখানে র্যাক বলতে আমরা কারা বলে, যখন একটা গিয়ারের গিয়ারিংয়ের দাঁতগুলো যদি একটা স্ট্রেট ইনলাইনে থাকে থেকে আমরা র্যাক বলি। আর গিয়ার বলতে যাতে সার্কুলার দাঁতগুলো বৃত্তাকারে থাকে, তার মানে গিয়ার বলি। আসলে দুটো মোশন কিন্তু দুই রকম। যখন র্যাক আর গিয়ার যখন আমরা দুটো দেখি, এটা যদি আপ ডাউন ব্যাক ফোর্ট অর্থাৎ সামনে পিছনে যখন ওটা চালনা করি, গিয়ার তখন রোটারি মোশনে পরিণত হয়। কি আছে দেখছো, ঠিক আছে? এটা রোটারি মোশনে চলে, এটা চলে ব্যাক অ্যান্ড ফোর্ট, সামনে পিছনে গতিতে চলে, লিনিয়ার মোশনে চলে। এই জন্য একটা হলো দুটো মোশন থেকে একটা মোশনকে আমরা একটা মোশনে কনভার্ট করা যায়, এটাকে মোশন কনভার্ট করা যায়। লিনিয়ার থেকে রোটারি থেকে লিনিয়ার মোশনে কনভার্ট করা যায়। আর এর অংশটার সাথে থাকে গভর্নরের লিঙ্কেজ এবং ফুয়েল কন্ট্রোল। বাইরে থেকে আমরা যে ফুয়েল কন্ট্রোল করি, কন্ট্রোল লাইনের লিঙ্কের সাথে এখানে সংযোগ থাকে। আর যদি একটা ইঞ্জিনে যদি একাধিক সিলিন্ডার পাম্প থাকে, তখন একটা পাম্পের সাথে একটা পাম্পের একসাথে গেঁথে রাখা হয়। একটা পাম্পের সাথে এক পাম্পের পরপর সিরিয়াল ধারাবাহিকভাবে কী রাখা হয়, এই অংশে এই দিকে বাইরে থাকবে, এটা সম্পূর্ণ বাইরে থাকবে। আর এই অংশের মধ্যে একটা পাম্পের সাথে একটা পাম্পের টাই রড দিয়ে দুটো পাম্প পাশাপাশি দেখে পরপর কন্টিনিউ থাকবে, তখন দুটো পাম্পকে কন্ট্রোলারের সাথে টাই রডের সাহায্যে কানেকশন দেওয়া হয়। এবং সর্বশেষে যে এক প্রান্তে একটা গভর্নর সংযোগ থাকে। আর এখানে একটা স্কেল দেওয়া আছে, এখানে ক্যালিব্রেশন মেজারমেন্ট করার জন্য। ক্যালিব্রেশন স্কেলটা ম্যানুয়ালি বলে দেবে, এখানে দেখা আছে
10, 20, 30 এই মিলিমিটারে আমার কতটুকু আচ্ছা এখানে দেখা হচ্ছে এইগুলো স্টপ নাকি এখানে কন্ট্রোল ড্যাক যত ভিতরে যাবে কন্ট্রোল ড্যাক যত ভিতর দিকে ঢুকবে তত ফুয়েল বেড়ে যাবে আর যত বাইরের দিকে আসবে তত ফুয়েল কমে যাবে কিন্তু যে যত বেশি ভিতরে যাবে তত সেই ফুয়েল তত পরিমাণ বেড়ে যাবে সেই জন্যে একটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে সবগুলো কন্ট্রোল এটা রাখা হয়েছে এই জন্যে এটা রাখার উদ্দেশ্য হলো যে সবগুলো সিলিন্ডারের সমান পরিমাণ ফুয়েল যাতে পাম্পিং হয় সেজন্যে এই স্কেলটা দেখে সবগুলো পাম্পের বডির ভিতরে যখন থাকবে তো বডির ভিতরে যখন থাকবে আমরা এই স্কেলটা পরিমাপ করব যে সমস্ত সবগুলো ইঞ্জিনের সিলিন্ডারের পাম্পগুলো যাতে নির্দিষ্ট মেজারমেন্টটা থাকে যা দেবো মেজারমেন্ট সবগুলো একই মেজারমেন্ট থাকবে এই ধরো আমি যদি 20 মিলিমিটার সেট করি বাকি পাম্পগুলো 20 মিলি সেট করতে হবে দেখে দেখে একটা পাম্পের পাশাপাশি বসে একটা টাই রড দিয়ে কানেকশান করে দিতে হবে এইভাবে একই মেজারমেন্টে সমস্ত পাম্পগুলো কানেকশান করে দেওয়াটাই হলো এই ফ্রেজ মাউন্টেন পাম্পের কি ক্যালিব্রেশন ঠিক আছে এই যে আসলে ক্যালিব্রেশন মেজারমেন্টের জন্য হ্যাঁ ক্যালিব্রেশন মেজারমেন্টে পাম্পিং স্কেল দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি ট্যাপেট অ্যাসেম্বলির মধ্যে থাকবে কটা অংশ একটা স্প্রিং এখানে যেটা ছিল ওর সাথে এটা আসলে প্লান্টার সাথে সংযুক্ত থাকে কিন্তু এটা স্প্রিংয়ের রিটেনার স্প্রিং রিটেনার এটা রিটেনার বসে কোথায় এই অংশে এটা উপরে থাকবে ঠিক আছে থাকবে উপরে আর এই অংশে থাকবে ট্যাপেট স্প্রিং এই দুটো এখানে থাকবে এই অংশ থাকে প্লান্টারের সাথে ঠিক এইভাবে ঠিক এই অ্যাসেম্বলি অবস্থায় প্লাঞ্জারটা এই অ্যাসেম্বলি অবস্থায় কী বসে এই ট্যাপেট অ্যাসেম্বলি এই অংশটা ট্যাপেট অ্যাসেম্বলি কিন্তু স্প্রিং না থাকলে ট্যাপেট অ্যাসেম্বলি চলাচল করতে পারে না ঠিক এখানে অংশ থাকে এই অংশটা আমরা কী বলি ট্যাপেট অ্যাসেম্বলি কিন্তু ট্যাপেট অ্যাসেম্বলি যদি স্প্রিংয়ের এই প্লাঞ্জার রিটার্নার স্প্রিং ট্যাপেট অ্যাসেম্বলির সাথে সম্পর্কযুক্ত সেই জন্য আমরা অধিকাংশ স্প্রিংটাকে প্লাঞ্জারের অংশ হিসেবে না দেখে ট্যাপেট অ্যাসেম্বলি অংশ হিসেবে এই জন্য দেখি ট্যাপেট অ্যাসেম্বলি যখন প্লাঞ্জার লিভ করবে তখন ট্যাপেটটা ফুয়েল যে পাম্পের যে ক্যাম্প থাকে ক্যামের ধাক্কায় ট্যাপেটটা লিফট হয় আর স্প্রিং টেনশানে আবার ক্যাম্পটা ক্যামের উপরে ফিরে আসে ফুয়েল পাম্পের ক্যামের উপরে ফিরে আসে এই জন্যে ট্যাপেট অ্যাসেম্বলির মধ্যে স্প্রিংটাকে অন্তর্ভুক্ত করে আর ট্যাপেট অ্যাসেম্বলি যাতে পাম্প থেকে বডি থেকে নিচে অংশ থেকে নিচে না পড়ে যায় অ্যাসেম্বলি পরে স্নাপিংটা দিয়ে এটাকে আটকে দেওয়া হয় তো আমরা এই জায়গায় দেখতে পেলাম যে ট্যাপেট থেকে যদি আলাদা করি একটা অংশ এই অ্যাসেম্বলির তো ট্যাপেট আলাদা হলো একটা এই অংশটা ট্যাপেট অ্যাসেম্বলি ট্যাপেটের মধ্যে একটা হোল দেখতে পাচ্ছি না হোলটা আসলে মূলত এই জন্যে যে যখন পাম্পের ভিতরে অংশ অ্যাসেম্বলি অবস্থায় থাকবে তখন অনেক সময় থাকে এটাকে অনেকদিন ব্যবহার করার ফলে বা এখানে এটাকে স্থাপন এবং প্রতিস্থাপন করার জন্য খোলার জন্য ছোট হয়ে গেছে এটা ঠিক এইভাবে ধরার জন্য চেষ্টাটা হবে না এটা বড় বেশি আছে এটাকে ধরে সঠিকভাবে স্থাপন এবং এখানে খুলিয়ে নেওয়ার জন্য এই জন্য এখানে হোল্ডগুলো রাখা এই যে হোল্ডগুলো রাখার উদ্দেশ্য হলো যেহেতু ভিতরে এমন জ্যাম যদি থাকে তা কোনো কিছু বাইরের থেকে
ধরে বা এখানে নেওয়া খুলে নেওয়া সম্ভব না, সেই জন্য এখানটাকে এই ডিভাইসটি দিয়ে এখানে খুলে বের করা হয়। এই জন্য